দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সারা দেশে কোরবানির পশুর হাটে চলছে শেষ দিনের বেচাকেনা। এই বিষয়ে জানাতে রাজধানীর তেজগাঁও পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজ শেষ দিনের বেচাকেনা কেমন চলছে হাটে, আর পশুর দাম কি আজ কমিয়েছেন বিক্রেতারা? সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, আপনি যেটি বলছিলেন যে আর মাত্র আসলে রাত পোহালেই ঈদুল আজহা, আর ঈদুল আজহার মূল অনুষঙ্গই হচ্ছে কোরবানি, আর কোরবানির যে পশুর হাট সেই বিষয়ে যদি একটু জানাতে চাই যে আপনি যেটি জিজ্ঞেস করছিলেন যে হ্যাঁ, একেবারেই আসলে শেষ বেলায় আমি আছি তেজগাঁও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে। এই বেশ বড় একটি মাঠ। এখানে আমি যদি আপনাকে একটু একাংশ দেখাতে চাই যে বেশিরভাগ কিন্তু যে লাইনগুলো আছে গরু যে রাখার অর্থাৎ যে বিক্রির জন্য, তাতে করে বেশিরভাগই কিন্তু ফাঁকা। কিছু কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত বেশ কিছু কোরবানির পশু আছে। তার মানে একটু বলাই যায় যে মোটামুটিভাবে একটু বেশিরভাগ যে বেচা বিক্রির যে ব্যাপারটা, অর্থাৎ যে ক্রেতা সাধারণের যে কেনার যে অংশটুকু, সেটা কিন্তু বেশিরভাগই আসলে সম্পূর্ণ হয়ে গেছে। মাত্রই আর একটি দিন আছে। তো সেই জায়গা থেকে তো দামের যে বিষয়টি আছে সেটি যদি বলি, গতকাল বিকেলে যে দাম ছিল অর্থাৎ পশুগুলোর, যদি ছোট করে একটি হিসাব বলি আপনাকে, যে গরুটির দাম চাওয়া হচ্ছিল 1.5 লাখ টাকা, সেটি যেমন প্রায় 20-30 হাজার টাকা কমেও কিন্তু বিকেলের দিকে বিক্রি হয়েছে। কিন্তু আজকে কিন্তু সেটি আবার এই চিত্রটা একটু ভিন্ন। তার মানে ওই বাজারটি কিন্তু এখন পর্যন্ত স্থির নেই। কারণ যেহেতু হাটের, যদি এই হাটের কথা বলি, যে গরুর অর্থাৎ এই যে কোরবানির পশুর যে সংখ্যাটা সেটি কিছুটা কমে গিয়েছে, যে কারণে কিন্তু আবার কিছুটা ঊর্ধ্বমুখী, অর্থাৎ ওই একই অবস্থা যেখানে 20-30 হাজার টাকার একটি মানে ব্যাপারীদের থেকে এবং ক্রেতার যে দামের পার্থক্য ছিল সেটি কিন্তু অনেকটাই সেটা কিন্তু আরেকটু বেড়ে গিয়েছে। এরকম একটি চিত্র কিন্তু আপনাকে আমরা বলতে পারি। আর সব মিলিয়ে যদি বলি তাহলে বলতে হবে যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকেও কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে যে সারা দেশে যে এই কোরবানি ঈদকে সামনে রেখে 1,30,00,000 পশুর একটি পশুর মোটামুটি একটি থাকে প্রস্তুত রয়েছে, চাহিদার চেয়ে বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে যদি বলি যে পশুর যে পর্যাপ্ততা সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু দামের সাথে অর্থাৎ এবং ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে পার্থক্যের জায়গাটি, মানে খুব কাছাকাছি আসার দামের বেলায়, সেটি গতকাল বিকেলের থেকে এখন অনেকটাই মানে বলবো যে কিছুটা দূরত্ব বেড়ে গিয়েছে, এমনটা হতে পারে। আর এটি সামনের এই সময়টাতে কতটুকু পারবে সেটি হয়তো আরও আজকে দিন শেষে বেলা গড়ালে তখন হয়তো বা আরও একটু চিত্রটা দেখানো যাবে, বিশেষ করে কোরবানির পশুর হাটের। তানিয়া, ধন্যবাদ। তেজগাঁওয়ের পশুর হাট থেকে যুক্ত ছিলেন আনোয়ার হোসেন। ঈদে পশু কোরবানির জন্য প্রয়োজন ছুরি, চাপাতি ও কাঠের গুঁড়ি সহ নানা সরঞ্জাম। এ বছরও রাজধানীর বিভিন্ন বাজারে এসব বেচাকেনা চলছে, তবে দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। কুরবানির ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রি বাড়ে দা, ছুরি, চাকু, চাপাতি সহ পশু কুরবানি ও মাংস কাটার নানা সরঞ্জামের। রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টি এই বেচা বিক্রির অন্যতম স্থান। বড় ছুরির দাম মানভেদে প্রতিটি 700 থেকে 1500 টাকা। ছোট মাঝারি ছুরি প্রতিটি 150 থেকে 600 টাকার মধ্যে। লোহার তৈরি চাপাতির কেজি 700 থেকে 800 টাকা। ক্রেতাদের অভিযোগ, এবার এসব পণ্যের দাম তুলনামূলক বেশি। লোহার দাম তো একটু বেশি, হালকা একটু বেশি, অল্প বাড়ছে আর কি। যেসব বাড়ছে হিসাবে কোনো কাস্টমার নাই, এখনো কাস্টমার দিই না। ছুরি কিনতে আসছি, এর দাম তো আপনার চড়া, কিন্তু দেখা যাচ্ছে যে ওরা একদমই বলতেছে, দাম কমাচ্ছে না। বাইরেছে আমি তো কিনে আনছি, আর আমার নিজেটা তো চলে না, দামের গতিতে। পশু কুরবানির পর মাংস কাটার জন্য প্রয়োজনীয় আরেকটি উপকরণ কাঠের গুঁড়ি। এর বিক্রিও চলছে সমান তালে। আকার ভেদে কাঠের গুঁড়ি 300 থেকে 700-800 টাকায় বিক্রি হচ্ছে। এবার কিন্তু কাঠের দাম একটু বেশি, কিন্তু কাস্টমার কম। আমরা কিনে আনতে হয়েছে বেশি, কাস্টমার কম। কাস্টমারের দাম শুনলে নিতে চায় না, খুব কম চলে। আগে দেখা গেছে আমরা প্রথমই খাইটা উড়া দূরা বেচা কিনে যাইতো বিলে, এবং মাল প্রচুর বেচা কিনে যাইতো, ঠিক আছে। এখন সেরকম বেচা কিনে হয় না, দাম বেশি। আপনার গত ধরেন আগের বছর নিয়েছিলাম 300-250, এখন 400 নিচে দেয় নেই 400। বিক্রেতারা আশা করছেন শেষ মুহূর্তে এসব সরঞ্জাম বিক্রি আরও বাড়বে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
কোরবানির পশুর হাটের পাশাপাশি রান্নার মূল উপকরণ মশলার বাজারেও ভিড় বাড়ছে ক্রেতাদের। বাজার ছাড়াও বিভিন্ন স্থানে পশুর হাটের পাশে খোলা জায়গায় বসেছে মশলার দোকান। সাভারের নামাবাজার ও আশুলিয়ার বাইপাইলের পাইকারি মশলার বাজারে ক্রেতাদের ভিড়। তারা বলছেন দাম বেড়েছে এলাচ, জিরা, লবঙ্গ, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়া সহ সব ধরনের মশলার। আমদানি খরচ বেশি হওয়ায় মশলার দাম বেড়েছে বলে দাবি ব্যবসায়ীদের। জিরা, এলাচ, দারচিনি সবই দাম বেশি। আগে 1 কেজি করে কিনতাম, কিন্তু এখন কিনছে 100 গ্রাম। মশলার পরিমাণের দাম একটু বেশি, এই জন্য একটু কম করে কিনি। মানে ইম্পোর্টে যদি না আসে মাল তখন এমনি দাম বাইরে যাবে। বেশি কিনি, বেশি বেশি এটাই আর কি, বাজার ব্যবসা করে শান্তি নাই। দিনাজপুরে খোলা আকাশের নিচে বসেছে সারি সারি মশলার দোকান। জিরা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ নিয়ে খোলা মাঠে সারি সারি দোকান বসেছে। প্রায় প্রতিটি পশুর হাটের পাশেই মশলার দোকান বসেছে। মানে মশলা বলতে না, প্রতিটা পণ্যের তো দাম বেশি। এখন নিচ্ছি, একটু কম করে নিচ্ছি, দাম বেশি বলে কম করে নিচ্ছি। জিরাটার একটু দাম বৃদ্ধি হয়েছে। জিরার আগে ছিল 300 টাকা কেজি, এখন 350 টাকা কেজি। পটুয়াখালীর বাজারগুলোতে বাড়তি দামে মশলা বিক্রির অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারা জানান, পাইকারিতে বেশি দামে ক্রয়ের কারণেই বিক্রি করতে হচ্ছে বেশি দামে। ঈদ উপলক্ষে এই ময় মশলা এত দাম বাড়ছে, আমাদের মতো মানুষ কিনে খাওয়া দুষ্কর। পাইকারি যেরকম বেশি দামে কেনায় ওরকম আর বেশি দাম বেশি। পাইকারি যদি কমে কিনতে পারতাম, কমে বিক্রি করতে পারতাম। মাগুরায় কোনো কোনো মশলার দাম কেজিতে বেড়েছে 12 থেকে 1600 টাকা। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। ঈদের আগের দিন রেলপথেও গ্রামের বাড়ি ফিরছেন অনেকেই। বিস্তারিত জানাতে কমলাপুর স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জিদা প্লাবনী। প্লাবনী, আজ রেল স্টেশনে যাত্রীর চাপ কেমন দেখছেন আপনি? সকাল থেকে ট্রেন ঠিক মতো ছেড়ে যাচ্ছে কি গন্তব্যপথে? আজ কমলাপুর রেল স্টেশনে আপনাকে আমি দেখাতে পারি যে আসলে কি পরিমাণ ভিড়, উপচে পড়া ভিড় যেটাকে বলে। একটু দেখাতে চাই যে ঈদের আগের দিন হওয়ায় যাত্রীদের যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিতি, এটা আসলে শেষ মুহূর্তের যাত্রার জন্য তাদের উপস্থিতিটা বেড়ে গিয়েছে এবং 10টা 15-তে আসলে একটি ট্রেন ছাড়ার কথা রয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে পঞ্চগড়গামী, যার ফলে এখান থেকে আসলে পঞ্চগড়গামী যে ট্রেনটি 10টা 15-তে ছাড়ার কথা রয়েছে, সেই ট্রেনটি তারা আশা করছে যে ঠিক টাইমে ছাড়ছে। এবং ট্রেনে আমাদেরকে যাত্রীরা জানিয়েছেন যে তাদের আজকে এরকম কোনো শিডিউল বিপর্যয় আসলে হয়নি, তারা ঠিক মতো ট্রেন পেয়েছেন এবং তারা অপেক্ষা করছেন। আমি আসলে এই পাশটা আপনাকে দেখাতে চাই যে ট্রেনে ওঠার জন্য আসলে মানুষের একটা ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। ঈদের আগের দিন যেহেতু কাল কোরবানির ঈদ, সেক্ষেত্রে ঘরে ফেরা মানুষের আসলে একটা টান যে ঘরে ফিরতে হবে, সেই টানেই আসলে তারা ঘরে ফেরার চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন আসলে ট্রেনে যাওয়ার চেষ্টা করছেন। এর আগে আসলে শুক্র, শনি, বৃহস্পতিবার, শুক্রবার ছুটি থাকার কারণে আসলে অনেক যাত্রী চলে গিয়েছেন। যাত্রীর চাপ কিছুটা কম, কিন্তু আসলে শেষ মুহূর্তে যারা যেতে পারেনি বা যাদের অফিসের কাজ বা অন্যান্য কাজের কারণে যারা শেষ মুহূর্তেও ঘরে পৌঁছাতে পারেনি, তারা কিন্তু আসলে যাচ্ছেন আজকের দিনে। এবং আজকে সারাদিনই ট্রেন যাবে আমাদেরকে স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে এবং আশা করছেন যে তারা নির্বিঘ্নে ট্রেনের যে সেবাটা আসলে যাত্রীদেরকে তারা দিতে পারবেন। আমরা এখানে স্টেশনের যাত্রীদের সাথে আসলে কথাও বলেছিলাম যে তারা এখানে কোনো ভোগান্তি পেয়েছে কিনা। তারা জানিয়েছে যে আসলে ঈদের যাত্রার সময় ভোগান্তি আসলে হয়েই থাকে, কিন্তু ঈদের বাড়ি ফেরার যে আনন্দ, তাদের কাছে এই ভোগান্তিটা তাদের মনে হয়েছে আসলে কিছু না। তারা বাড়িতে স্বজনদের সাথে ঈদ করতে পারবেন, এটাই তাদের কাছে সবচেয়ে বড় বলে মনে হয়েছে। তারা আমাদেরকে এমনটি জানিয়েছে। তানিয়া, আমার কাছে এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সঞ্জিদা প্লাবনী। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল আজহা পালন করছেন চাঁদপুর, পটুয়াখালী, দিনাজপুর ও সাতক্ষীরার বেশ কিছু গ্রামের মানুষ। চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তর উপজেলার প্রায় অর্ধশত গ্রামে আজ ঈদ উদযাপন করছেন স্থানীয়রা। দরবার শরীফ মাঠে সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পটুয়াখালীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে
চান টুপির অনুসারী ২১ গ্রামের ২৫,০০০ মানুষ উদযাপন করছেন ঈদ। সকাল ৭টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। আজ ঈদ পালন করছেন দিনাজপুরের ৬টি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ। নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিসে বর্বরচিত বোমা হামলার ২৩ বছর পূর্ণ হলো আজ। সেদিনের হামলায় প্রাণ হারান ২০ জন। অনেকেই পঙ্গুত্ব বরণ করেন চিরতরে। তবে এত বছরেও শেষ হয়নি এই মামলার বিচার কাজ। ২০০১ সালের ১৬ জুন রাত ৮:৩০টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়ায় আওয়ামী লীগ অফিসে চালানো হয় বর্বরচিত বোমা হামলা। এতে প্রাণ হারান ছাত্রলীগ নেতা সাইদুল হাসান বাপ্পি সহ ২০ জন। তৎকালীন সংসদ সদস্য শামীম ওসমান সহ আহত হয় অর্ধশত। এ ঘটনার দীর্ঘ ২৩ বছর পার হলেও এখনো বিচার পায়নি ভুক্তভোগীরা। নিহতদের পরিবারের দাবি, বেঁচে থাকতে এই ঘটনার কারণ জানা সহ দোষীদের বিচার দেখতে চান তারা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আমরা সবসময় আশায় বুক বেঁধে থাকি যে কখন এর বিচার হবে। এর বিচার হলে অত্যন্ত আমরা একটু স্বস্তি পেতাম। বোমা হামলায় ২ পা হারান জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান চন্দন শীল। জানান, আজও জেলা ও মহানগর আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতা কোনো ভুক্তভোগীর পাশে দাঁড়ায়নি। বিচার কাজটা যাতে সঠিকভাবে না হয়, এখানে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি যে আওয়ামী লীগ অফিসে দলীয়ভাবে কিন্তু আজও পর্যন্ত কোনো কর্মসূচি, এই ১৬ জুনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে কোনো কর্মসূচি পালিত হয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভবিষ্যতে এ দিবসটি পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা। নিহতদের স্মরণে আহতদের রোগ মুক্তি কামনায় যথাযোগ্য ভাব গম্ভীর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় আমরা দিবসটি পালন অবশ্যই করবো আমরা আশা করি, এবং যারা আহত আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো। বোমা হামলার ঘটনায় দায়ের করা ২টি মামলা এখন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন। কয়েকদিন পরপরই এই মামলাগুলি নিয়ে মনিটরিং হয়। আমরা এই মামলার ব্যাপারে অত্যন্ত বেশি জোর দিয়েছি যাতে দ্রুত নিষ্পত্তি করা যায়। প্রতি বছর ১৬ জুন সকালে চাষাড়া শহীদ মিনারের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম ও কাঙালি ভোজের আয়োজন করে বিভিন্ন সংগঠন ও নিহতের স্বজনরা। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হজের আনুষ্ঠানিকতা শেষে আজ সৌদি আরবে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সৌদি আরব ছাড়াও মিশর, অস্ট্রেলিয়াতেও আজ ঈদ উদযাপিত হচ্ছে। সকালে ঈদের জামাত আদায়ের পর কোরবানি দেওয়ার মাধ্যমে হাজিরা ঈদ উদযাপন করবেন। তবে সৌদি আরবের সঙ্গে একই দিনে চাঁদ দেখতে না পাওয়ায় তাদের প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে আগামীকাল ঈদ উদযাপিত হবে। এছাড়াও প্রতিবেশী ভারত ও পাকিস্তান, পূর্ব এশিয়ার ব্রুনাই ও মালয়েশিয়া এবং সুদূরের দেশ যুক্তরাষ্ট্র ও কানাডাতেও কাল ঈদুল আজহা উদযাপিত হবে। সৌদি আরবে শুরু হয়েছে ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। সকালে মিনায় ফিরে লাখ লাখ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। এরপর এখানে চলছে পশু কোরবানি। সৌদি আরব থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। আরাফাতের ময়দানের পর মুজদালিফায় রাত্রি যাপনের পর শয়তানকে কঙ্কর মারতে সমবেত হয়েছেন হজযাত্রীরা। সারা বিশ্ব থেকে বেশ লক্ষাধিক যারা হজযাত্রী তারা শয়তানকে পাথর মারার পর তারা কাবা শরীফে তারা তাওয়াফ করবেন এবং তারা এরপরে যে আনুষ্ঠানিকতা রয়েছে কোরবানির পর তারা মাথা মুন্ডন করবেন। সব কিছু মিলে পবিত্র হজের যে আনুষ্ঠানিকতার অন্যতম ব্যস্ত দিন আজকের তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনে যারা ধর্মপ্রাণ মুসলমানরা যারা পবিত্র হজ ব্রত পালন করতে এসেছেন তাদের জন্য কিন্তু অগ্নি পরীক্ষা, কেননা দীর্ঘ সময় তাদেরকে কিন্তু পদব্রজতে হেঁটে অনেক কষ্ট ত্যাগ প্রতীক্ষা উপেক্ষা করে তারা কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাপ মুক্তি ছাড়াও এই পবিত্র হজের যে আনুষ্ঠানিকতা সেগুলোকে সম্পন্ন করবেন, এবং সেই সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিক ব্যবস্থাপনা খুবই চমৎকার এমনটাই বলছেন বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা। এবছর ৮৫,০০০ বাংলাদেশি হজযাত্রী তারা হজব্রত পালন করছেন। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, সৌদি আরব। টি-20 বিশ্বকাপের সুপার ৮ নিশ্চিতের ম্যাচে সোমবার ভোরে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্ট ম্যাচ শুরু বাংলাদেশ সময় ভোর ৫:৩০টায়। শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডসের বিপক্ষের জয়ে এই ম্যাচ জিতলেই ডি গ্রুপ রানার্স আপ হিসেবে সুপার ৮-এর নাম লেখাবে নাজমুল শান্তর দল। তবে হেরে গেলে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা নেদারল্যান্ডস ম্যাচের দিকে।
প্রত্যাশা যখন সবচেয়ে তলানিতে, বাংলাদেশ দল তখনই সম্ভবত নিজেদের সেরা ক্রিকেটটা খেলে। প্রচলিত এই কথাটাকেই এবারে টি-20 বিশ্বকাপে আবারও প্রমাণ করলো বাংলাদেশ। নিজেদের সেরা সময়ের ইঙ্গিত দেয়া দলটি যেখানে আগের কয়েকটি আসনে মারাত্মকভাবে হতাশ করেছে, সেখানে এবার যুক্তরাষ্ট্রের মাটিতেও সিরিজ হারা নাজমুল হোসেন শান্তর দল এক ম্যাচ বাকি থাকতেই সুপার 8-এর পথে হাঁটছে। সেন্ট ভিনসেন্টের আর্নেস্টভেল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে দারুণ এক জয়ে সুপার 8-এ এক পা দেয়াই আছে। তবে কাজটা যেহেতু শেষ হয়নি, অর্থাৎ এখনও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয়নি, তাই নেপালের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচের আগে শুধু এই ম্যাচটাকে নিয়েই ভাবতে চান খেলোয়াড়রা। সাউথ আফ্রিকার বিপক্ষে হাতের মুঠোয় থাকা জয় ফসকে যাওয়ায় এবার সে জ্বালা জোড়ানোর জন্য হলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া নেপালিরা। মিস্ট্রি স্পিনার খ্যাত সন্দীপ লামিচানে দলে ফেরায় সাহসটাও বেড়েছে তাদের। তাতে বাংলাদেশের সাজানো পরিকল্পনা ভেস্তে যেতেই পারে। এর আগে 2014 বিশ্বকাপের বাছাই পর্বে একবারই নেপালের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেবার বড় ব্যবধানে জেতায় এবারও সাহসটা থাকছে টাইগারদের। তবে হেরে গেলেও সুপার 8-এর পথ খোলা থাকতে পারে যদি আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যায় নেদারল্যান্ডস। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।